আজ আমরা কথা বলবো মার্টিন লুথার কিং জুনিয়রের সেই বিখ্যাত ভাষণ নিয়ে, যে ভাষণটা শুধু আমেরিকাকেই নয় বরং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। চলুন গভীরে গিয়ে দেখি সেই স্বপ্নের পেছনের গল্পটা ঠিক কী ছিল। ভাবুন তো, মাত্র একটা লাইন, ১০০ বছর পরেও কৃষ্ণাঙ্গরা এখনও মুক্ত নয়। ১৯৬৩ সালে বলা এই একটা কথাই যেন সেই সময়ের পুরো হতাশা আর অবিচারের ছবিটা আমাদের চোখের সামনে তুলে ধরে। আর ঠিক এখান থেকে কিন্তু শুরু হয়েছিল এক ঐতিহাসিক পরিবর্তনের গল্প। তো এই ভাষণের গভীরে যাওয়ার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, বুঝতে হবে ঠিক কোন সমস্যার বিরুদ্ধে এই লড়াইটা ছিল, মানে সেই সময়ের বৈষম্যের তিক্ত অভিজ্ঞতা। ব্যাপারটা ভাবলে অবাক লাগে, তাই না? দাসপ্রথা বিলুপ্ত হয়েছে, ১০০ বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও বিভেদ বা সেগ্রিগেশন ছিল আইনসম্মত। কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অবস্থাটা ছিল ঠিক যেন দারিদ্র্যের একাকী দ্বীপে বসবাস করার মতো, যার চারপাশে ছিল বস্তুগত সমৃদ্ধির বিশাল মহাসাগর। মানে অর্থনৈতিক আর সামাজিক দিক থেকে তারা ছিলেন পুরোপুরি বিচ্ছিন্ন। আর এই জমাট বাঁধা বরফের মধ্যেই যেন একটা স্ফুলিঙ্গের মতো কাজ করল একটা ঘটনা। ১৯৫৫ সাল, রোজা পার্কস নামের একজন মহিলা বাসে তার সিট ছেড়ে দিতে অস্বীকার করলেন। ব্যাস, সেখান থেকেই শুরু হল ৩৮১ দিনের বাস বয়কট। আর এই আন্দোলনের অন্যতম নেতা হিসেবে উঠে এলেন এক তরুণ প্যাস্টর, মার্টিন লুথার কিং জুনিয়র। এই ঘটনাটাই প্রথমবার বড় আকারে প্রমাণ করে দিল যে সংগঠিত আর শান্তিপূর্ণ প্রতিবাদ কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু কিংয়ের এই আন্দোলনটা শুধু রাস্তাঘাটে প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর পেছনে ছিল একটা গভীর দর্শন, অহিংসার এক আধ্যাত্মিক শক্তি। অহিংসা বলতে আমরা হয়তো ভাবি কিছু না করে চুপচাপ মেনে নেওয়া, কিন্তু কিংয়ের কাছে ব্যাপারটা মোটেও তা ছিল না। তার কাছে অহিংসা ছিল আত্মার শক্তির এক ইতিবাচক প্রকাশ। মানে এটা দুর্বলতা নয়, বরং এটা একটা সক্রিয় শক্তি, এমন একটা পদ্ধতি যা দিয়ে সহিংসতা ছাড়াই অবিচারের মোকাবেলা করা যায়। মূল লক্ষ্যটা ছিল অত্যাচারীর বিবেককে জাগিয়ে তোলা, তাকে শারীরিকভাবে আঘাত করা নয়। এই যে দর্শন, এর শেকড় কিন্তু অনেক গভীরে। তিনি অনুপ্রেরণা নিয়েছিলেন মূলত ৩ জায়গা থেকে। প্রথমত, যীশুখ্রিস্টের শিক্ষা, মানে শত্রুকেও ভালোবাসার কথা। দ্বিতীয়ত, মহাত্মা গান্ধীর গণ অহিংস প্রতিরোধের পদ্ধতি। আর তৃতীয়ত, হেনরি ডেভিড থরোর ধারণা যে অন্যায্য আইনের বিরুদ্ধে নাগরিকরা আইন অমান্য করতে পারে। কিং বলতেন, গান্ধী প্রথম ব্যক্তি যিনি যিশুর ভালোবাসার নীতিকে একটা সত্যিকারের শক্তিশালী সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। আর এই শক্তিশালী দর্শনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমেরিকার ইতিহাসের অন্যতম বড় একটা ঘটনা, একটা ঐতিহাসিক গণজোয়ার। তারিখটা ছিল ১৯৬৩ সালের ২৮শে আগস্ট। ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন প্রায় ২.৫ লক্ষ মানুষ। ভাবা যায়, মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডমের জন্য। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার অনেকে পায়ে হেঁটেও এসেছিলেন এই ঐতিহাসিক মিছিলে যোগ দিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটা শুধু কৃষ্ণাঙ্গদের আন্দোলন ছিল না। ওই ২.৫ লক্ষ মানুষের মধ্যে প্রায় ৫০,০০০ই ছিলেন শ্বেতাঙ্গ নাগরিক। তারা এসেছিলেন সংহতি জানাতে। মানে এটা ছিল সব জাতি ধর্মের মানুষের একটা সম্মিলিত আওয়াজ, পরিবর্তনের জন্য একটা ঐক্যবদ্ধ দাবি। সেই দিনের একজন বক্তা, জন লুইস, পরে স্মৃতিচারণ করেছেন। তিনি বলেন, যখন ড কিং কথা বলতে শুরু করলেন, গরমে ক্লান্ত মানুষগুলো যেন বিদ্যুতের শকের মতো জেগে উঠল। চারদিকে একটা শ্রদ্ধাপূর্ণ নীরবতা। আর যখন তিনি তার স্বপ্নের কথা বলা শুরু করলেন, তখন সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, আমেন। পরিবেশটা একবার কল্পনা করুন। হ্যাঁ, লিংকন মেমোরিয়ালের সেই সিঁড়িতে দাঁড়িয়ে কিং দিয়েছিলেন তার সেই বিখ্যাত ভাষণ, আমার একটি স্বপ্ন আছে। তিনি তার ভাষণের শুরুতেই এই আন্দোলনকে আমেরিকার ফাউন্ডিং প্রিন্সিপলস বা প্রতিষ্ঠার মূলনীতির সাথে জুড়ে দেন। তিনি বলেন, আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জাগবে এবং তার মর্মবাণী সত্যিকারের তাৎপর্য অনুযায়ী জীবনযাপন করবে। আমরা এই সত্যগুলোকে স্বতঃসিদ্ধ বলে মেনে নিই যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে। মানে তিনি নতুন কিছু চাইছেন না, তিনি শুধু আমেরিকার সেই পুরনো প্রতিশ্রুতি পূরণের কথাই বলছিলেন। এরপরই আসে সেই লাইনটা যা কোটি কোটি মানুষের হৃদয়ে গেঁথে গেছে,
আমার একটি স্বপ্ন আছে যে একদিন আমার 4টি ছোট সন্তান এমন একটি জাতির মধ্যে বাস করবে যেখানে তাদের বিচার করা হবে না তাদের গায়ের রং দেখে, বরং তাদের চরিত্রের গভীরতা দেখে। এটা আর শুধু তার ব্যক্তিগত স্বপ্ন থাকেনি, হয়ে উঠেছিল একটা সার্বজনীন স্বপ্ন, কুসংস্কার মুক্ত একটা সমাজের স্বপ্ন। আর ভাষণের শেষে তিনি একটি পুরনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক গানের লাইন তুলে আনেন। সেই শক্তিশালী কথাগুলো যেন সবার মনে গেঁথে যায়। অবশেষে আমরা মুক্ত, অবশেষে আমরা মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখন সত্যি মুক্ত। টেলিভিশনে যারা দেখছিলেন তাদের জন্য এটা ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। তো এই ভাষণের প্রভাবটা ঠিক কী ছিল? এটা কি শুধু কিছু সুন্দর কথার সমষ্টি ছিল? না, একদমই না। এই ভাষণের ছিল এক দীর্ঘস্থায়ী প্রভাব। এই ভাষণের ফলে যে জনমত তৈরি হয়েছিল তার চাপেই কিন্তু বড় বড় পরিবর্তন আসতে শুরু করে। দেখুন, ১৯৬৩ সালে ভাষণটি দেওয়া হলো। ঠিক তার পরের বছর ১৯৬৪ সালে পাশ হল সিভিল রাইটস অ্যাক্ট, যা বর্ণ, ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে যে কোনো বৈষম্যকে বেআইনি ঘোষণা করে। আর ১৯৬৫ সালে এলো ভোটিং রাইটস অ্যাক্ট, যা আফ্রিকান আমেরিকানদের ভোট দেওয়ার সমস্ত আইনি বাধা দূর করে দেয়। মানে সরাসরি এই ভাষণের ফলেই এসেছিল এই যুগান্তকারী আইনগুলো। কিংয়ের এই স্বপ্ন কিন্তু শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটা সারা পৃথিবীর স্বাধীনতাকামী নেতাদের অনুপ্রেরণা জুগিয়েছে। যেমন ধরুন নেলসন ম্যান্ডেলা, তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়েছিলেন, আর যখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন তিনি তার অভিষেক ভাষণে কিংয়ের সেই বিখ্যাত লাইন ফ্রি অ্যাট লাস্ট উদ্ধৃত করেছিলেন। এখান থেকেই বোঝা যায় এই স্বপ্নের বিশ্বজনীন আবেদনটা। এমনকি আজকের দিনেও এর প্রভাব স্পষ্ট। বারাক ওবামার মতো নেতারাও তাদের ভাষণে কিংয়ের ঐক্যের ধারণাকেই সামনে নিয়ে এসেছেন। যখন তিনি বলেন আমেরিকানরা এক আমেরিকান পরিবার, তখন আসলে কিংয়ের সেই সুরই প্রতিধ্বনিত হয়। এর উত্তরাধিকার আজও আমাদের মনে করিয়ে দেয় একটা নিখুঁত সমাজ গড়ার কাজটা এখনও শেষ হয়নি। কিংয়ের ভাষণ সমতা আর ন্যায়ের এক স্বপ্নের জন্ম দিয়েছিল। কয়েক দশক পেরিয়ে গেছে। প্রশ্নটা হলো, সেই স্বপ্ন আজ কতটা বাস্তব? সেই আগস্টে যে যাত্রাটা শুরু হয়েছিল তা আজও চলছে। আর এই স্বপ্নকে সত্যি করার দায়িত্বটা বোধহয় প্রত্যেক প্রজন্মের কাছেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে থেকে যায়।